এত সুন্দর সময়, এত সঠিক সাফল্য আর আগের কোনো সরকারের ক্ষেত্রে আমরা এই ভারতবর্ষে দেখতে পাই না। এখানে জঙ্গি ঘাঁটিগুলোকেই গুঁড়িয়ে ফেলা হয়েছে খুব সুন্দরভাবে। কোনো যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হয়নি। যোগ্য জবাব কে দিয়েছেন? মোদিজি। তারপরে প্রশ্ন তুলছেন? আপনাদের লজ্জা হওয়া উচিত না কংগ্রেসের? দেশটাকে বেচে দিয়েছেন। ফাল্গুনিদি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আমরা দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী গতকালই এক মন্তব্য করেছেন কয়েকটি, তার মধ্যে গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি হলো টেরর অ্যান্ড টক, টেরর এবং ট্রেড একসঙ্গে চলতে পারে না এবং জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এই মুহূর্তে এই কথাগুলি বা এই মন্তব্যগুলি কতখানি তাৎপর্যপূর্ণ বলে আপনার মনে হয়? খুবই তাৎপর্যপূর্ণ এবং আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমরা গর্ববোধ করি। এত সুন্দর সময়, এত সঠিক সাফল্য আর আগের কোনো সরকারের ক্ষেত্রে আমরা এই ভারতবর্ষে দেখতে পাইনি। সারা বিশ্বেও আমরা দেখেছি কিনা সেটা পরখ করে দেখতে হবে। সেই জন্য আমরা প্রথমেই বলি গর্বিত আমাদের প্রধানমন্ত্রীর জন্য, দেশের সেনাবাহিনীর জন্য, যারা এত সফলভাবে মিশন সিন্দুরকে সাফল্য দিয়েছে। এবং আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে এখানে জঙ্গি ঘাঁটিগুলোকেই গুঁড়িয়ে ফেলা হয়েছে খুব সুন্দরভাবে। সেনাবাহিনীরা না কোনো ভারতীয় সেনা, না কোনো সেনার ওপর, না কোনো পাকিস্তানি নাগরিকের ওপর একটুও কোনো আঘাত এনেছিলেন। অর্থাৎ পুরোটাই যাদের বিরুদ্ধে শুধু ভারতবর্ষের লড়াই নয়, সারা দেশের, সারা বিশ্বের লড়াই, সেই জঙ্গিদের বিরুদ্ধেই ভারতের সেনাবাহিনী মিশন সিন্দুরের মাধ্যমে আঘাত এনেছিল। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে অনেক দেশ ঢুকে পড়ার চেষ্টা করেছে তাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। তো স্বভাবতই প্রধানমন্ত্রীজি কালকে বলেছেন টেরর আর ট্রেড একসাথে চলবে না, কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল এটাও চলবে না, জল আর রক্ত কখনোই একসাথে বহমান হয় না। তো স্বভাবতই যে ঘটনা ঘটে চলেছে বা যে ঘটনা বাস্তব, তিনি তার ওপরেই ফোকাস করেছেন এবং তিনি বারবার বলেছেন যে এটা দ্বিপাক্ষিক চুক্তি, দ্বিপাক্ষিক বিষয়, চুক্তি নয়, সরি, এটি দ্বিপাক্ষিক বিষয় এবং এটি দুটি দেশের মধ্যে এইটা সীমাবদ্ধ থাকাটাই ভালো। এবং আমরা বারবার দেখেছি সেনাবাহিনী কিংবা আমাদের প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা সেটাকে খুব ক্লিয়ার করে দিয়েছে এবং তারা বারবার বলেছে জঙ্গি এবং পিওকে এই দুটো নিয়েই কিন্তু পাকিস্তানের সাথে আলোচনা হবে, দ্বিতীয় আর কোনো বিষয় নিয়ে আলোচনা আর পাকিস্তানের সাথে হবে না। তো আমরা আবার বলছি, আমরা গর্ববোধ করছি এই মিশন সিন্দুরের জন্য, যেটা স্বাভাবিকভাবে কোনো নাগরিক নয়, কেবলমাত্র জঙ্গি বেছে বেছেই সেখানে আঘাত আনা হয়েছে। দিদি, আমরা দেখছি প্রধানমন্ত্রী তিনি আরেকটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে পাকিস্তানের সাথে আলোচনা একমাত্র সন্ত্রাসবাদ আর পিওকে নিয়ে হবে। হ্যাঁ, ঠিকই তাই বলেছেন, আমি তাই বললাম, আর সেটাই হওয়া স্বাভাবিক। তাছাড়া আর কি কারণে পাকিস্তানের সাথে কথা হতে পারে? কারণ কোনোটাই, পাকিস্তান একের পর এক, দেখুন পাকিস্তান তার দেশে জঙ্গি তৈরি করে। আপনারা দেখেছেন জঙ্গিরা যখন মারা যাচ্ছে তাদের সেনাবাহিনী, দেশের বিভিন্ন নেতা, তারা সেখানে গিয়ে সেই কবরস্থানে বা সেই তার মৃতদেহে সেখানে স্যালুট জানিয়ে তারা সেখানে তার সৎকার করছে। তো সেটা তাদের ব্যাপার এবং সারা বিশ্ব জানে যে পাকিস্তান জঙ্গি সাপ্লাই করে। তো স্বভাবতই ভারত তার পদক্ষেপ নিয়েছে এবং জঙ্গি এবং পিওকে, যেটা বহুদিনের সমস্যা, সেটা নিয়েই ভারত কথা বলবেন, তার বাইরে আর কোনো কিছু নয়। এটা সঠিক সিদ্ধান্ত। এটা মানুষ মনে করছে, ভারতবর্ষের মানুষ মনে করছে, আমার মনে হয় সারা বিশ্ববাসীও সেটাই মনে করছে। পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছিল যে আদমপুর যে আমাদের বায়ু ঘাঁটিটি রয়েছে সেটা নাকি একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে, সেই সঙ্গে নাকি তারা হচ্ছে S-400 এটাও নাকি ধ্বংস করে দিয়েছে। কিন্তু আজকে আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তিনি ওই আদমপুর বায়ু ঘাঁটিতে গেলেন এবং সেনাকর্মী যারা রয়েছেন তাদেরকে উৎসাহ দিলেন এবং বক্তব্যও রাখলেন। এগুলো দেখছেন? হ্যাঁ, তো স্বাভাবিক। তিনি তার উত্তরটা বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেননি, কাজের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে, তার পুরো সিচুয়েশনের মাধ্যমে সেনাবাহিনীদের নিয়ে তিনি সেটাকে প্রমাণ করে দিয়েছেন। এটাই হচ্ছেন মাননীয় নরেন্দ্র মোদীজি। কিন্তু আমরা দেখছি কংগ্রেস তাদের পক্ষ থেকে তো ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলনা করার চেষ্টা চলছে। স্বাভাবিক, স্বাভাবিক, কারণ সব থেকে বেশি উত্তাল করেছে দেশকে
কংগ্রেস। আজকে পিওকে নিয়ে যে সমস্যা তৈরি, আজকে যেটা প্রধানমন্ত্রী মেটাতে চাইছে, সেটা কাদের জন্য তৈরি, কারা দিয়েছিল, সেটা ভারতবর্ষের মানুষ জানে, এই কংগ্রেস। এবং তারা কোনোদিন এই পিওকে নিয়ে মেটাতে চায়নি। তো স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস সরকারের অধীনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই হতো না। দেখুন, আমি এর ব্যাপারে আমি একটুখানি বলবো যে কংগ্রেসের সময় কতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে। দেখুন, 2005 দিল্লির সিরিয়াল বিস্ফোরণ, নিহত হয়েছিল 70 জন। 2006 বারাণসী বোম হামলা, নিহত হয়েছিল 28 জন। 2006 মুম্বাই ট্রেন বিস্ফোরণ, নিহত হয়েছিল 209 জন। 206 মালেগাঁও বিস্ফোরণ, নিহত হয়েছিল 40 জন। 2007 সমঝোতা বিস্ফোরণ, নিহত হয়েছিল 70 জন। 2008 জয়পুর বিস্ফোরণ, নিহত হয়েছিল 71 জন। 2008 আহমেদাবাদ বোমা হামলা, 56 জন নিহত। 2008 দিল্লি বোমা হামলা, 36 জন নিহত। মানে একই বছরে দেখুন, আবার 2008 মুম্বাই হামলা, 171 জন নিহত। 2010 পুনে বোমা হামলা, 17 জন নিহত। 2011 মুম্বাই বিস্ফোরণ, 26 জন নিহত। 2011 দিল্লি বিস্ফোরণ, 15 জন নিহত। 2013 হায়দ্রাবাদ বিস্ফোরণ, 18 জন নিহত। আর মোদিজির সরকারের অধীনে কি কি হয়েছে সেটাও একটু বলা দরকার। 2016 উড়ি হামলা করেছিল, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। 2019 পুলওয়ামা হামলা হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে। আর 2025 পেহেলগাঁও অপারেশন সিঁদুর। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে একের পর এক যেভাবে আমাদের বর্তমান সরকার জবাব দিয়েছেন, আর এতদিন ধরে কংগ্রেসের অধীনে সরকার কিভাবে চুপটি করে বসে থাকলে আমাদের দেশের সেনাবাহিনীর মুন্ডু কেটে নিয়ে গেলে আমাদের যে মনমোহনজির সরকার যে ছিল, ডক্টর মনমোহন সিং, তিনি গিয়ে আমেরিকায় বসে থাকতেন। এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে কোনো যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হয়নি। যোগ্য জবাব কে দিয়েছেন? মোদিজি। তারপরে প্রশ্ন তুলছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত না? কংগ্রেসের দেশটাকে বেচে দিয়েছেন, কোথায় ছিলেন এতদিন? কি উন্নয়ন করেছেন আপনারা? ভাবেন না একবারও? আঙুল তুলতে অনেক বেশি সুবিধা। দেখুন, একটা আঙুল তুলছেন তো, বাকি 4টে আঙুল কিন্তু আপনার দিকেই রয়েছে। সেই প্রশ্নের উত্তরটা দিন, তাহলে বাকিটা আপনারা উত্তর পেয়ে যাবেন। আমরা দেখছি বাম যারা রয়েছেন, বাম সমর্থিত মানুষজন বা বাম সংগঠনগুলো, তাদেরকেও দেখছি এখন রাস্তায় নামতে, মিছিল করতে, যে যুদ্ধ নয় শান্তি চাই, মানে সেকুলাররা তো যারা 34 বছর ধরে বামকে, পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছেন, যারা বলেন তো যে যারা জঙ্গি তাদের কোনো জাত হয় না, তারা পাকিস্তান জিন্দাবাদ বলতে গরুর মাংস খেতে বেশি কমফোর্টেবল মনে করেন। তো স্বভাবতই তারা বলবে তারা দেশের জন্য কি করেছে। আজকে ধীরে ধীরে এই বামপন্থা আজকে এই ভারতবর্ষ থেকে শূন্য হয়ে যাচ্ছে, তাও তাদের লজ্জা নেই, তাদের কাজ নেই, তাদের মানুষ চায় না, বলবেটা কি? একটা কিছু তো করতে হবে। তাই উনারা এখন রাস্তায় নেমেছে। রাস্তায় নামুক, মানুষ এরপরে বুঝিয়ে দেবেন যে যেটুকু পার্সেন্টেজে তারা নেমে এসছে, এবারে তাদের শূন্যে পাঠিয়ে দেবে মানুষ তাদের এই ধরনের আচার আচরণের জন্য। তারা দেশকে ভালোবাসে না, তারা শুধু নিজেকে ভালোবাসে। যারা এই পাকিস্তান থেকে চলে এসছেন, যারা বাংলাদেশ থেকে চলে এসছেন, কেন এসছেন, কাদের জন্য এসছেন, তারা একবারও ভাবে না। সেই জন্য আমরা বলি এই বামপন্থা আগামী দিনে, ওই যে বলেন না বামপন্থা নিপাত যাক, মানে ওই একটা জিনিস ওদের আছে যে আমাদের বামফ্রন্টদের, তারা সবসময়ই বলেন যে আমরা সেকুলার, আমরা এই ধরনের যুদ্ধ বা এই ধরনের সংগ্রামে আমরা বিশ্বাস করি না, আমরা ধর্মনিরপেক্ষ, আমরা মানে সাম্যবাদটাকে আমরা আলাদাভাবে দেখি। তো এইভাবে যে বিভাজন তৈরি করে, তো সেটা একমাত্র আমরা বামফ্রন্টের ক্ষেত্রেই দেখেছি, আর অন্য কারোর মধ্যে দেখিনি। আর বামফ্রন্ট, আমরা বলতে চাই আজকের বামফ্রন্টকে আমরা দেখছি 34 বছর ধরে যে বামফ্রন্ট পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে। সেই জন্য এই বামপন্থার ওপর, এই বামফ্রন্টের ওপর মানুষের কোনো ভরসা নেই। আমরা এই মুহূর্তে আমরা দেখছি যে অপারেশন সিন্দুর আপাতত স্থগিত। এই ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে এতখানি এগিয়ে গিয়ে পিছিয়ে আসাটা কি ঠিক পদক্ষেপ হলো? না, পিছিয়ে আসা তো নয়। দেখুন, এখানে পিছিয়ে আসার, অপারেশন সিন্দুর এখনো থেমে যায়নি, স্থগিত আছে, পরিস্থিতি অনুযায়ী হবে। আমরা তো জঙ্গিবাদকে, জঙ্গিদের আমরা নিকেশ করতে চেয়েছি, আমরা তো সাধারণ মানুষকে নিকেশ করতে চাইনি।
তো স্বভাবতই সেই জায়গায় সেখানে বিরতি রয়েছে। এবং জঙ্গিরা এলে বারবার ভারতবর্ষ বলেছে যে জঙ্গিদেরকে, জঙ্গি নিয়ে এবং পিওকে নিয়েই কথা বলা হবে, এবং জঙ্গিরা আক্রমণ করলে বা জঙ্গিরা আবার আঘাত হানলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে ঢুকে মারা হবে। তো স্বভাবতই সেইটারই প্রত্যুত্তর রয়েছে এবং অপারেশন সিন্দুর চলছে। আবার যদি মনে হচ্ছে যে তারা এই ধরনের আঘাত ভারতবর্ষে আনে, তাহলে সেটা নিয়ে কথা হবে এবং তার প্রত্যুত্তরও হবে।